ঠিক আছে কাকু, রাখলাম। যেটা বলেছি সেটা যেন মনে থাকে। ওই নিখিলকে ওটাই বলবে, কেমন? আমি কিন্তু সবসময় পাশে আছি। রাখছি। দেখি দিশা, তুমি? তোমার সঙ্গে কথা বলতে এসেছিলাম একটু, অশোক। হ্যাঁ বলো না, এইভাবে বলছো কেন? তুমি কার সাথে কথা বলছিলে? আমি ওই মুখার্জি কাকুর সঙ্গে কথা বলছিলাম একটু। উকিল আমাদের। উনি হঠাৎ তোমায় কেন ফোন করেছিলেন? হ্যাঁ আসলে উনি একটু ঘাবড়ে গেছেন। ঘাবড়ে গেছেন কেন? ওই নিখিল বা বড়দা ভাই মনে বলেছে কথা বলবে ওনার সঙ্গে, উনি ঘাবড়ে গেছেন। তাই বোঝাচ্ছিলাম ওনাকে যে ঘাবড়ানোর তো কিছু নেই, বাবা যা বলে গেছে সেগুলোই বলবেন। তাই? হ্যাঁ তাই। ওইভাবে কি দেখছো দিশা? দেখো, তুমি যদি ভাবো এই সম্পত্তির উপর আমার লোভ আছে তাহলে কিন্তু ভুল ভাবছো। আমার কিন্তু এই সম্পত্তি চাই না। আমি চাই সম্পত্তি নিখিলের সন্তান পাক। আমি সম্পত্তি নিয়ে আর কি করবো বলো? আমি তো নিজেকে মানুষের সেবায় নিয়োগ করে দিয়েছি। আমি চাই আমার সন্তানরা, আমার পৃথিবীর সন্তানরা ভালো থাকুক, শান্তিতে থাকুক, সুখে থাকুক, ব্যাস। আমি ওই আশ্রমটা যেদিন করতে পারবো সেদিন আমার শান্তি হবে। সত্যি, আমি সেই আশ্রমে সব গরিব মানুষদের ঠাঁই দেব। আমি চাই মানুষরা শান্তিতে থাকুক আমার আশ্রমে। আমার সম্পত্তি নিয়ে কি কাজ? আমার আর কোনো লোভ নেই দিশা, কোনো লোভ নেই। তাহলে আমার এমন কেন মনে হচ্ছে অশোক যে তুমি অন্য কোনো খেলায়, গভীর কোনো খেলায় মেতে আছো? কি বলছো তুমি দিশা? অবশ্য খেলাই বটে, অনেক বড় খেলা। মানে? সত্যি, মানুষের সেবা করা হচ্ছে সবচেয়ে বড় খেলা, ভগবানের খেলা। মানুষের সেবা করার মধ্যে যে অদ্ভুত নেশা আছে, আমি সেই নেশায় মেতেছি, সেই খেলায় মেতেছি। সত্যি দিশা, আমি আর কিচ্ছু চাই না এই জীবন থেকে। সত্যি আর কিচ্ছু চাই না। অশোক, আমি তোমার আগে, তোমার অনেক আগে সংশোধনাগার থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফিরে এসেছি। এবারে প্রত্যেকটা মানুষ, মা, বাবা, এমনকি নিখিল, এবারে প্রত্যেকটা মানুষ আমায় ক্ষমা করে দিয়েছে অশোক। আমাকে আবার আগের মতো অ্যাকসেপ্ট করে নিয়েছে, ঠিক আগের মতো। কিন্তু তাও আমি নিজে আমার পাপবোধ থেকে কিছুতেই মুক্ত হতে পারি না অশোক। কিছুতেই এই লজ্জা কাটিয়ে উঠতে পারি না। এখনো এখনো আমার এতটাই অস্বস্তি হয়, মনে হয় সারাক্ষণ একটা ঘরের মধ্যে বন্দী হয়ে থাকি, কারোর সামনে যাব না। এখনো আমার এরকম মনে হয়। তুমি কি করে এত তাড়াতাড়ি শান্তি খুঁজে পেয়ে গেলে অশোক? এবারে সবাই আমায় ক্ষমা করে দিলেও আমি জানি আর 5টা লোক এখনো আমায় দেখলে আমার দিকে আঙুল তুলে বলবে, ওই যে ওই মেয়েটা, ওই মেয়েটা যে নিজের যাকে মারতে চেয়েছিল, ওই মেয়েটা যে নিজের দেওরকে পর্যন্ত খুন করতে গেছিল, ওই মেয়েটা। আমি এই কথাগুলো ভাবলে ঠিক থাকতে পারি না অশোক। আমি জানি আমার জীবনে এই পরিচয় কোনোদিনও মুছে যাবে না, কোনোদিনও না। আমি তাও তো বাঁচার চেষ্টা করছি অশোক, সঠিক পথে, শুধুমাত্র আমাদের মেয়ের মুখের দিকে তাকিয়ে। বিশ্বাস করো অশোক, এই জীবন থেকে আমি আর কিচ্ছু চাই না। তা বাঁচো না, সবাইকে নিয়ে বাঁচো, গোটা পরিবারকে নিয়ে বাঁচো। আমি জানি মা, বড়দা ভাই, বড় বৌদি, নিখিল, শ্যামা, বাচ্চারা সবাই তোমাকে খুব ভালোবাসে। তোমাকে কেউ দূরে ঠেলে দেবে না, আমি নিশ্চিত।
মুন্নি, কৃষ্ণা সবাই আছে। এখন তো শিবাও চলে এসছে। সবাইকে নিয়ে বাঁচো। আমি ওই আশ্রম থেকে তোমাদের দিকে খেয়াল রাখবো, তোমাদের দিকে নজর রাখবো। হ্যাঁ, আমি সবসময় তোমাদের পাশে আছি। দেখবে কি দেখবে না আমি জানি না অশোক, তবে ওদের বেড়ে ওঠা দেখে আমি জীবনের বাকি দিনগুলো একটু হলেও শান্তি পাবো, এইটুকু বলতে পারি। তাই পাও দিশা, তাই পাও, কোনো অসুবিধা নেই। দেখো, আমি না এই সংসারের মধ্যে আর কোনো আনন্দ পাই না। আমি আমার জগতে থাকতে চাই। তোমরা ভালো থাকো, সুখে থাকো, এটাই আমি চাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আসি। দেখো মেজো বৌদি, সংশোধনাগারে তুমি নিজেকে কতটা সংশোধন করেছো আমরা জানি না, তবু মুন্নির সাথে যদি তুমি এই বাড়িতে থাকতে চাও থাকতে পারো। এত বছর ধরে মেজো বৌদি সংশোধনাগারে ছিল, তার মানে মেজো বৌদির বদলানোরও সম্ভাবনা আছে। আর সে যখন নিজে মায়ের অধিকার নিয়ে এখানে এসছে, আমি মেনে নিচ্ছি সে নিজের সন্তানের ভালো মন্দ বুঝবে, এমন কিছু করবে না যাতে মুন্নির ভবিষ্যৎ নষ্ট হয়। যদি তুমি সত্যি বদলে গিয়ে থাকো তাহলে সেটা তোমাকে প্রমাণ করতে হবে, মুন্নিকে ভালোভাবে মানুষ করতে হবে, এই পরিবারের জন্য ত্যাগ স্বীকার করতে হবে, এই বাড়ির লোকেদের বিশ্বাস অর্জন করতে হবে তোমাকে। অনেক অন্যায় করেছি, তার শাস্তিও পেয়েছি। তারপরেও যারা আমাকে আপন করে নিয়েছে তাদের সঙ্গে আর কিছুতেই কোনো রকম বিশ্বাসঘাতকতা আমি হতে দেব না অশোক, কিছুতেই না। দরকার হয় নিজের প্রাণ দিয়ে হলেও এই পরিবারকে আমি রক্ষা করব। খা বাবা, মন ভরে ভালো করে খা। আরে বাবা, এত কি খাওয়া যায়? কে কি রে ভাই, তুই একটা জোয়ান ছেলে হয়ে এইটুকু খাবার খেতে পারছিস না? আরে বাবা, তা বলে এত? আমাকে একটা কথা বলুন তো, আপনারা কি আমাকে রাক্ষস ফক্ষস ভেবেছেন নাকি? আবার আপনি? এবার কিন্তু খুব বকা দেবো আমি তোকে। নিজেদের লোককে কেউ আপনি করে বলে? ছোট দাদু ভাই, ছোট দিদি বকবার আগে আমি তোমাকে বকবো? হ্যাঁ, কি আপনি আগে এসব কি হচ্ছে? এটা তোমার নিজের বাড়ি, আমরা সবাই তোমার নিজের লোক। আপনি আগে একদম নয়। আর রাক্ষস কুক্ষস কে বলেছে তোমাকে? হ্যাঁ, তুমি তো রাজপুত্তুর, আমাদের বাড়ির রাজপুত্তুর। রাক্ষস কুক্ষসকে মারবে তুমি, তাই না? হ্যাঁ, আর আপনি আগে একদম বলো না। এরপর যদি আপনি আগে করো না, তাহলে কিন্তু তোমার ঠাম্মি তোমার উপর খুব অভিমান করবে আর কথাটি বলবে না। সেটা ভালো লাগবে? এখন একটা বীর পুরুষের মতন কাজ করে ফেলো দেখিনি? ওই যে সামনে এত রকম খাবার সাজানো হয়েছে, সে সব চেটে পুটে পরিষ্কার করে খেয়ে ফেলো, কিচ্ছুটি যেন পড়ে না থাকে। কেমন? এই সমস্ত তোমার জন্য বানানো হয়েছে। হাম্মা, তুমি একই এতগুলো পদ একসঙ্গে দিয়েছো, আর সব পদই অনেক অনেক করে দিয়েছো। আর তুমি বলো, কেউ কি এত খেতে পারে? এই খাবার তো শুধু খাবার নয়, এই খাবার হলো তোমার জন্ম থেকে আজ অব্দি তোমার মায়ের ভালোবাসা, স্নেহ, আদর সব জমানো ছিল, একসাথে দেওয়া হয়েছে। এটা তোমায় খেতেও হবে, হজমও করতে হবে। শোনো, আরেকটা কথা তোমায় বলি। আমার মেয়ে শ্যামা, তোমার মা তো নিরামিষ খায়, কিন্তু তোমার জন্য মাছ মাংস রান্না করবে বলে আমাদের নিচের ঘরে, মানে নিচে যে আমিষ রান্নাঘরটা আছে, সেখানে গিয়ে সকাল সকাল
তোমার জন্য মাছ মাংস যত্ন করে রান্না করেছে। হ্যাঁ, আর শুধু তাই নয়, তারপরে সকাল সকাল স্নান করে নিজে নিরামিষ রান্নাঘরে নিরামিষ এসেলে ঢুকে তোমার জন্য আবার মোচার ঘন্ট, ধোকার ডালনা, এ সমস্ত নিরামিষ পদ রান্না করেছে। কত পরিশ্রম করেছে। হ্যাঁ, তোমার মা কষ্ট পাবে না? আর তুমি তোমার মাকে কষ্ট দেবে? নিশ্চয়ই না। খাও খাও খাও, খেয়ে ফেলো খেয়ে ফেলো। কিন্তু মা, তোমরাই তো বলো যে আমি এই বাড়ির অতিথি নই, আমি এই বাড়ির ছেলে। তাহলে আমাকে আলাদা করে বসিয়ে খাওয়ানোর কি আছে? তুই সেসব বুঝবি না রে বাবা। দেখ, ছোট থেকে কি খেয়ে বড় হয়েছিস, কি খেয়েছিস না খেয়েছিস কিছুই তো আমি জানি না। তাই আমার ইচ্ছা হলো যে তোকে আজকে নিজে হাতে ভালো মন্দ রান্না করে খাওয়াবো। আসলে কি বলতো, মায়ের মনের কষ্ট তো, ওসব তুই কি করি বা বুঝবি। একটু ইচ্ছা হয়েছিল যে তোকে ভালো মন্দ রান্না করে দুটো খাওয়াই, সেই জন্যই রান্না করলাম। তা বাবা, ভালো হয়েছে তো? খাসা হয়েছে। আসলে কি জানো দাদু ভাই, তুমি আমাদের বাড়িতে এমন একটা সময় এসেছো যে সময়টা আমাদের শোকের সময়, দুঃখের সময়। তুমিও এসেছো, আর তোমার ঠাকুর দাদা আমাদের সকলকে ফাঁকি দিয়ে ড্যাং ড্যাং করে স্বর্গে চলে গেছে। তোমার সঙ্গে দেখাটিও হলো না। এই অভাব তো পূর্ণ হওয়ার নয়, কিন্তু বেঁচে থাকতে হবে তো। এই তোমাদের মতো নাতি নাতনি সকলের মুখ চেয়েই তো বেঁচে থাকবো। তাই ঠিক করেছি, এখন থেকে তোমার যত্ন আত্মি, খাওয়া দাওয়া কোনো কিছুতে এতটুকু খামতি থাকবে না। নাও খাও। সত্যি তাই। আর তাছাড়া তুই কি খেতে ভালোবাসিস না বাসিস সেসব কোনো কথাই তো তোর কাছে জিজ্ঞাসা করা হয়নি। দেখ না, বাবা তো তোকে না দেখেই চলে গেল। আমাদেরও বয়স হয়েছে, কখন কি হয়ে যায় তার তো ঠিক নেই। তাই আমি ভাবলাম যখন স্বাদ হয়েছে তখন আজকেই রান্না করে তোকে খাওয়া। শোন ভাই, তোর আগের জীবনটা কেমন ছিল তুই এখন সেসব ভুলে যা। এই বাড়িটা এখন তোর, আর এই বাড়ির মানুষগুলো তোর আপনজন। তুই এই বাড়ির সকলের কাছে খুব আদরের, নয়নের মণি, তাই না বলো ঠাম্মি? খেতে বসে গেছো দাদু ভাই? অলোক, এ ছেলে খাওয়ার ছেলে নয়। দেখো এইটুকু ছেলে, এইটুকু তার বয়স। হ্যাঁ, খাওয়ার ছিঁড়ি দেখো, খেতেই পারছে না। হ্যাঁ, খাচ্ছে দেখো, খাচ্ছে দেখো, ঠিক যেন নতুন বউটি, কোনে বউ নতুন শ্বশুর বাড়িতে এসেছে, ফুটে 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 খাচ্ছে। হ্যাঁ, একে খাওয়া বলে? এ কি খাওয়ার ছিঁড়ি হলো? সে কি দাদু ভাই, লজ্জা করে খেলে হবে না। এই সব কটা রসগোল্লা তোমাকে একাই খেতে হবে। হ্যাঁ, এ কি ভাই, ভাই আস্তে খা, জলটা খা ভাই, আস্তে। একটু আস্তে খা বাবা। এই দেখো, ওর সামনে যে চব্বচষ্ট লেজ্জ পেয়ে আছে, সেসবই তো খেতে পারছে না। যেমন কি তেমন পড়ে আছে, ঘেমে নেই, একসা হয়ে যাচ্ছে। তুমি বলছি এরপর টপাটপ টপাটপ রসগোল্লা খেতে? ছোট দাদু ভাই পারবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, খেতে বসেছো না যুদ্ধ করতে বসেছো? হ্যাঁ গো, এ পারবে না। আজকালকার ছেলে তো, এ কি তোমার জামাই দাদার মতন? কি ভালোবাসতো মানুষটা খেতে, দেখাই হলো না তোমার সঙ্গে। এ পারবে না, এ তোমাদের মতো খেতেই পারবে না। না দেখো দাদু ভাই, তোমার মতো বয়সে আমি গোটা একটা পাঠাকে হজম করে ফেলতাম, আর তুমি এটুকু পারবে না? খাও খাও। হয়ে গেল তো মেসোমশাই। আমি তো ছোট থেকে আপনাকে দেখছি, আপনি কবে গোটা পাঠা খেতেন? গ্রামে থাকতে তো নিরামিষ খেতেন, এখানে আসার পর তো আপনার শরীর ভেঙে যাচ্ছে দেখে বাবা জোর করে আপনাকে আমিষ ধরিয়েছে। তাহলে এই গোটা পাঠাটা কবে খেতেন শুনি? শ্যামা, না হয় আমি একটু বাড়িয়ে বলছিলাম ছেলেটাকে উৎসাহ দেওয়ার জন্য, দিলি তো সব মাটি করে।
বাবা আমার ভুল হয়ে গেছে, তা আমাকে আগে থেকে বলবেন তো, আমি কি করে বুঝবো? এই যে শিবা বাবু, আপনি বেশি হাসবেন না, চুপ করে খাওয়াটা শেষ করুন। মেশো দাদুর আনা মিষ্টি যদি আপনি না খান তাহলে কিন্তু আপনাকে ছাড়া হচ্ছে না। যা খাওয়ানো তোমরা খাওয়াচ্ছ, আমি আর এই পেট নিয়ে উঠতে পারবো না, আমাকে এখানেই ঘুমাতে হবে। কথা শুনেছো ছেলে? যা, খাওয়া দাওয়া হয়ে গেলে একটু বিশ্রাম নে, তাহলে দেখবি সব ঠিক হয়ে গেছে। খাও খাও, হাত গুটিয়ে বসে পড়ে খালি খাও খাও, এরপর মিষ্টি আছে, আবার এনেছে মিষ্টি। না মা, শিবার আজকে বিশ্রাম নেওয়ার কোনো সময় নেই। ওকে তাড়াতাড়ি বলো খাওয়া দাওয়া সেরে নিতে, ও আমার সাথে বেরোবে।